আমার কেটস ছিল না প্র্যাকটিস করার, ট্রাউজার ছিল না, গেঞ্জি ছিল না। আমার এখনো মনে আছে যে একটা কেটস মনে হয় 30 টাকা ছিল তখন ওই সময়ের, এবং ওই কেটসটা দিয়ে আমি অনেক দিন প্র্যাকটিস করেছি। সুধী দর্শক, শুভ সন্ধ্যা। রাইজিং বিডি স্পেশালে আজকে সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন আজকের বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মেহেদী হাসান মিরাজ, যিনি বাংলাদেশের ক্রিকেটকে তথা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সারা পৃথিবীতে। এবং আরেকজন আছেন যিনি মিরাজের কারিগর, ছোটবেলার কারিগর। অনেকেই মিরাজের আজকের উঠে আসার পেছনে অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম একজন তিনি আর কেউ নন, মোহাম্মদ আল মাহমুদ। আমরা আজকে স্টুডিওতে পেয়েছি আল মাহমুদ ভাইকে। মাহমুদ ভাই কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? অনেক ভালো লাগছে। আজকে আমি যে গল্পটা শোনাবো বা যে গল্পটা দর্শকদের বলবো সেটা হচ্ছে আপনাদের দুইজনকে নিয়ে। মেহেদী হাসান মিরাজ আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীরা মিরাজকে চেনে এক নামে, মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। কেমন লাগে আপনার কাছে এটা? হ্যাঁ, অনেক ভালো লাগে। মিরাজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এমন একটা করে সার্ভিস দিচ্ছে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে, আর দেশের মানুষের জন্য, ক্রিকেটের জন্য অনেক ভালো লাগে। আমরা ক্রিকেটের মানুষ তো, আরও মিরাজের জন্য আরও বেশি ভালো লাগে। আমি যতদূর জানি বা বাংলাদেশের সবাই জানে, আল মাহমুদ নামে একজন কোচ, যিনি মিরাজকে একেবারেই ছোটোবেলায় নার্সিং করেছে, কোচিং করিয়েছে। সেই জায়গা থেকে এরকম ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের একজন তারকা ক্রিকেটার আপনার মাধ্যমে উঠে এসেছে। আপনার অনুভূতি কেমন? অনেক ভালো, অনেক ভালো লাগে। ওর ক্রিকেটটা ছোটোবেলা থেকেই ভালো লাগে, এখন আরও বেশি ভালো লাগতেছে ডে বাই ডে। আমরা বর্তমানে অনেকের মুখেই শুনি যে মিরাজ সবসময় জিততে পছন্দ করে, এবং ওর যে ফাইটিং অ্যাপ্রোচটা, ওইটা সবার চেয়ে আমি মনে করবো একটু অন্যরকম। আপনি কি ওর ছোটবেলায় যখন আপনার হাতে এসে পড়েছিল, তখন কি ওর মধ্যে এরকম কোনো সম্ভাবনা দেখেছেন? হ্যাঁ, অবশ্যই। যখন ক্রিকেট বলটা, ওইটা আসলে সফট না, ওইটা আসলে মানে আঘাত করলে ব্যথাই পাওয়া যায়, হার্ড বল। তো হার্ড বল, এটা টেনিস বলের মতো স্বাভাবিক বল না। তো প্রথম যেই দিন ওর ক্রিকেট বল হাত দেয়, তখনই ওর ভিতর কোনো ভয় কাজ করতো না। আর এইটা যে ক্রিকেট বল, এটা ওর কাছে মনে হইতো না, এটা এমনি বলের মতোই মনে হইতো। আচ্ছা, ওর খেলাধুলার পেছনে ওর কিছু প্রতিবন্ধকতা ছিল, যে খেলাধুলার সামগ্রী কেনার জন্য অনেক টাকা পয়সার মানে খরচ হয়, যেটা ওর মুখে শোনা যে সেই খরচ বিয়ার করার মতো সক্ষমতা ওর ছিল না, বা পারিবারিক ওই সচ্ছলতাটা ছিল না। সেটা কিভাবে জয় করেছে? আপনি কিভাবে কাছে থেকে দেখেছেন? মিরাজ তো ভালো একটা ছেলে, ছোটবেলা থেকেই ভালো মানুষের সাথে মিশতো। আমি একাডেমিক্যালভাবে হেল্প করছি, পাশাপাশি সবাই ওকে হেল্প করতো, কারণ ও এমন একটা ভালো মানুষ। ও কিছু চাইলে কেউ না বলতো না। আচ্ছা আচ্ছা, এই গুণটা ওর ভিতর ছিল, কেউ বলতো না যে এটা দিব না। মিরাজের কাছে আসি, কেমন লাগছে আজকে কোচকে সামনে পেয়ে? না, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে যে অনেকদিন পর এরকম একটা প্রোগ্রাম করা হচ্ছে, আর সত্যি কথা ভালো লাগছে। আমি অনেক প্রোগ্রাম করেছি, আর এই প্রোগ্রামটা আমার জন্য অনেক স্পেশাল এর জন্যই যে আমার কোচ আছে আল মাহমুদ ভাই, ছোটোবেলার, এবং তিনি আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে। সত্যি কথা বলতে যে তিনি অনেক ফাইট করেছে আমার জন্য। বিশেষ করে আমি জানি এখনও, আমি যখন ক্রিকেট স্টার্ট করেছিলাম, আমার এখনও মনে আছে 2006 সালে, ইট ওয়াজ লং ওয়ে। আর সত্যি কথা বলতে আল মাহমুদ ভাই ওই সময়টা আমাকে অনেক সাপোর্ট করেছিল। আমি এটা সব ইন্টারভিউতেই বলেছিলাম, এবং ওই সময়টা যদি তিনি সাপোর্ট না করতেন, হয়তো আমি এত দূর আসতে পারতাম না। আর আমার এখনও মনে আছে যে আমার সত্যি কথা, আমি এটা সব জায়গায় ইন্টারভিউতে বলেছিলাম যে আমার কেটস ছিল না প্র্যাকটিস করার, ট্রাউজার ছিল না, গেঞ্জি ছিল না। তা আলহামদুলিল্লাহ আল মাহমুদ ভাই ওই সময় আমাকে দিয়েছিলেন। আমার এখনো মনে আছে যে একটা কেটস কিনে দিয়েছিলেন, মনে হয় 30 টাকা ছিল তখন ওই সময়ের, এবং ওই কেটসটা দিয়ে আমি অনেক দিন প্র্যাকটিস করেছি। এবং সবচেয়ে আরও একটা জিনিস যেটা, যে আমি প্র্যাকটিস করতাম না আমি সবসময় মানে ফাঁকিও দিতাম। আচ্ছা, ছোটোবেলা থেকেই ফাঁকি পাচ্ছিলাম, পড়াশোনা এরকম করতাম না। তারপর প্র্যাকটিসে যদি যাইতাম, নিয়মিত প্র্যাকটিসে যেতাম না, একদিন গেলে হয়তো 5 দিন যেতাম না। তা সবসময় এরকম যাওয়া হতো না, হয়তো আমার পরিবারের জন্য একটু যাওয়া হতো না। বাবা অনেক সময় ওই সময়
কাজ করতেন, উনি চেতেন না যে আমি ক্রিকেট খেলি, কারণ তার ধারণা ছিল ক্রিকেট খেলে হয়তো আমি খারাপ হয়ে যাব, এরকম চিন্তা ছিল। বাট ওই সময় উনি আমাকে অনেক সাপোর্ট করছে, এরকম যে আমার এখনও মনে আছে যে আমি প্র্যাকটিসে যেতাম না, তখন উনি আমাকে খুঁজতেন এলাকায় আমি কই আছি, যে আমার প্র্যাকটিস তোমার করানোর প্রতি জন্য। এই ভালোবাসার এমন কি ছিল, স্পেশাল কি ছিল যে তোমাকে ভালোবাসবে? তখন তুমি স্টার না। না, তখন তো আমার শুরু হয়েছিল, আমি যখন প্রথম দিন প্র্যাকটিসে গিয়েছিলাম তখন ওই যে যেটা বলল আলমহদ ভাই, যে আমার ভয় কাজ করেনি, আমি ক্রিকেট বলটা ধরে আমি ক্যাচ ধরছিলাম, ব্যাটিং ভালো করছিলাম, হয়তো উনি ওই সময় দেখে বুঝেছিলেন যে আমার ভিতরে হয়তো ভালো কোনো কিছু করতে পারবো। তো ওই জিনিসটাকে উনি চেষ্টা করেছে যে আমি যদি প্র্যাকটিস করি ভালো জায়গায় যেতে পারবো, ভালো একটা পর্যায়ে যেতে পারবো, ওই জিনিসটা হয়তো তিনি আসলে ইন্ট্রোডাকশনটা সৃষ্টিকর্তাই করে দেয়, হ্যাঁ, একজনের মাধ্যমে আরেকজনই হয়ে যাবে, এই মানে মিলনটা সৃষ্টিকর্তাই করে দেয়। তোমার সাথে আমার পরিচয় অনেক দিন, প্রায় 2014-15 সাল থেকেই। তুমি তখন ইন্টারন্যাশনালে আসনি, তখন থেকে তোমার সাথে আজকে পর্যন্ত আমার প্রচুর কথাবার্তা, ফ্যামিলিয়ার, তারপর অফিসিয়াল, ক্রিকেট, অনেক কিছু নিয়ে আলোচনা হয় সব সময়। তো প্রতিবারই কিন্তু তোমার কাছে কোচের কথা শুনি, কোচ এই করেছে সেই করেছে, ইভেন কোচের কিছু লাগলে মিল্টন ভাই আমি অমুক জায়গায় আছি, অমুক খেলার মধ্যে আছি, কোচ এটা একটু করে দিয়েন, একটা টিভি কিনতে আসবে ডিসকাউন্ট করে দেন, ওই টিভিটা দিয়ে দিয়েন, আমি পেমেন্ট করে দিব, আমি টাকা নিয়েন না, এরকম অনেক এই সব সময় শুনি। এটা কিন্তু আমার ভালো লাগে যে তুমি এই পর্যায়ে এসেও তোমার একেবারে অতীতকে, তোমার এই যে শুরুর দিকের গুরুকে এখনো ভুলনি, এখনো মনে প্রাণে ধারণ করো। এটা আমার কাছে খুব ভালো লাগে, আমিও কিন্তু সবাইকে গল্প করি। মাহমুদ ভাই, জি, মিরাজ সবসময় আপনার কথা আমাকে বলে, ইভেন আমার সৌভাগ্য হয়েছে আমি বলবো যে ওর মতো একজন এত বড় তার ক্রিকেটারের সাথে আমি বিভিন্ন দেশে ঘোরার সুযোগ হয়েছে, যেহেতু আমি একটা কোম্পানির প্রতিনিধিত্ব করি স্পন্সর হিসেবে, স্পন্সর কোম্পানির প্রতিনিধি হিসেবে আমাকে বিভিন্ন দেশে যেতে হয়। তো ওর সাথেও আমার অনেক ওঠা বসা হয়, হোটেলে, বাইরে, মাঠে, অনেক গল্প হয়, অনেক কথা হয়। সত্যিও ভালো ছেলে। মিরাজকে আগামীতে আপনি কোথায় দেখতে চান? মানে আপনি তার একজন অভিভাবকের মতো, ও যেটা বলে ওর ভাষায় আপনি ওর ছোটবেলার অভিভাবক। আসলে আমি ওর যে ভালো লাগাটা, এটা তো আমারও ভালো লাগার বিষয়, এটা ওর ভালো লাগতো, এটার জন্য আমাকে অনেক সময় এরকম বলছে, আমি ক্যাপ্টেন্সি করব, আপনার কি করে দিতে হবে, আপনার মাঠ রেডি করে দিতে হবে, ফ্ল্যাগ পুঁতে দিতে হবে, পিচ তৈরি করে দিতে হবে, পিচ এই করতে হবে। আমি চাই ও বাংলাদেশের সব লেভেলের ক্যাপ্টেন্সি করুক। মিরাজ, তোমাকে একটু বেশি আবেগাপ্লুত মনে হচ্ছে। এখন তুমি বোধহয় 1 মাস বা 1.5 মাসের মতো ফ্রি আছো, এই সময়টা তোমার প্ল্যানিং কি? কোচ কি তোমাকে কোনো হেল্প করবে কিনা? হ্যাঁ, আমি সবসময় কথা বলি খেলার বিষয়ে, আমার সাথে সবসময় কথা তুমি কি হয়। মনে করো যে এখন তো তুমি অনেক বড় বড় কোচ, বিদেশি কোচের সাথে শিখছো, তাদের কাছ থেকে ট্রেনিং নিচ্ছ, ইভেন দেশে বাইরে গেলে ভালো ভালো বোলারদের কাছ থেকে, ভালো ভালো ব্যাটসম্যানদের কাছ থেকে টিপস নিচ্ছ, তুমি কি মনে করো যে এই কোচের আর কিছু দেওয়ার নেই? না, অবশ্যই অনেক কিছু দেওয়ার আছে। একটা জিনিস দেখেন যে আলমহদ ভাই, সত্যি কথা বলতে, যে তিনি হয়তো অনেক বড় লেভেলে ক্রিকেট খেলেনি, বাট তার ক্রিকেট সেন্স অনেক বেশি, কারণ সে প্রচুর পরিমাণে খেলা দেখে। আর এটা এখন না, আমাদের সাথে তো সবসময় কথা হয়, আড্ডা হতো, এবং আমি যতটুকু জানি, বাংলাদেশে যখন মানুষ টিভিতে খেলা দেখতো না, রেডিওতে খেলা শুনতো, তখন থেকেই সে চলে যেত আমাদের খুলনা থেকে, সেই যশোরে নাকি খেলা দেখাতো বলতে এন্টিনা টেনে 2-1টা চ্যানেলে খেলা দেখাতো, আবার হয়তো আপনার রেডিওতে শোনাচ্ছেন। তো তখন সেই আমল থেকেই সে এই খেলার প্রতি ভালোবাসা এবং ডেডিকেট তখন থেকেই শোনে, এইসব গল্প আমরা জানি। সো তার যে এক্সপিরিয়েন্সটা, আমি মনে করি যে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, সে প্রচুর পরিমাণে খেলা দেখে। মিরাজ আমাকে সবসময় বলতো যে আমার কোচ আলম মাহমুদ ভাই যদি ওই অপরচুনিটি পেত বাংলাদেশে, ওনাদের সময় এরকম অপরচুনিটি ছিল না, বাট ওই অপরচুনিটি যদি পেত, বা এখনকার লেভেলে যদি আপনি কোচিং করাতেন, তাহলে অনেক দূর যেতে পারতেন। আপনার প্রতিবন্ধকতা কি ছিল, অসুবিধা কি ছিল? আসলে আমাদের ক্রিকেট অবকাঠামো সম্পর্কে তো আপনাদের সবারই ধারণা, ক্রিকেটটা নিয়ে আমরা যত চিন্তা করি, ওইভাবে তৃণমূল পর্যায় থেকে আমরা ওইভাবে কাউরে নিয়ে চিন্তা করি না। আমাদের মতো লোক তো তৃণমূল পর্যায়ে, আমাদেরকে নিয়ে যদি ভাবতো, আমাদের নিয়ে সামনে আনতো, আমরাও ক্রিকেট টেস্ট বলেন, ওয়ানডে বলেন, ক্রিকেটটা কী টাইপের, কীভাবে কোন মেজাজের ক্রিকেট খেলা, কোনভাবে প্লেয়ার আগায় যাবে, কোনভাবে দেশের ক্রিকেটটা আগায় যাবে, কোনভাবে দেশের লিগ
ভালো পর্যায়ে যাবে, কোনভাবে ইন্টারন্যাশনালে চেষ্টা করতাম, হয়তোবা কতটা সাকসেস হইতাম তা জানি না, কিন্তু কাজ করার সুযোগ পাইলে করতাম বা দেখতাম। এখন কি করছেন খুলনায়, এখন কি করছেন? এখনো কোচিং করাই। আচ্ছা, কোন লেভেলকে কোচিং করান? আমাদের সব লেভেলেরই আছে, কেউ প্রথম বিভাগ খেলে, কেউ দ্বিতীয় বিভাগ খেলে। খুলনায় আমাদের একটা নিজেদেরই ক্লাব আছে, যে ক্লাবের সভাপতি মিরাজ এখন ওর পৃষ্ঠপোষকতা করে, অর্থনৈতিক এবং সব ধরনের সহযোগিতাই মিরাজই করে, এবং মিরাজের সহযোগিতায় ক্লাবটা এখনও চলে। এখনও খুলনার যে কোনো ক্রিকেটে আমরা অংশগ্রহণ করি। সামনে তোমার প্ল্যান কি? ভবিষ্যৎ কি? ভবিষ্যতে তোমার প্ল্যান কি? ভবিষ্যতের প্ল্যান আসলে ওইরকম বড় কোনো কিছু না, বাট আমি চিন্তা করব যে যেহেতু আমি এখন স্টিল বাংলাদেশ টিমে খেলছি, আমার ক্যারিয়ারটাকে আরও অনেক বড় করতে চাই, বাংলাদেশের আরও অনেক দিন সার্ভিস দিতে চাই এবং বাংলাদেশের হয়ে ট্রফি জিততে চাই। এটা হলো আমার প্ল্যান। যদি আমি এবং আমাদের দেশের দর্শকের একটা ধারণা, যে ধারণা না, এটা মোটামুটি সত্যই এবং ফ্রুটফুল, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ টিমে মানে প্রপার অলরাউন্ডার সাকিব ভাই বাদে, সাকিব ভাই এখন সিনিয়র, যে যারা সামনে প্রতিনিধিত্ব করবে তার মধ্যে মিরাজকেই সবচেয়ে বেশি বলা হয়, যে প্রমিজিং বলা হয়, যে সামনে অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে, ব্যাটসম্যান বোলার অলরাউন্ডার হিসেবে মিরাজই এগিয়ে আছে। আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমার কাছে, আমি তো আমার ছাত্রই বলবো সে সারা পৃথিবীরই সেরা। আসলে ওইটার চাইতে ইম্পর্টেন্ট বিষয়গুলি যখন অনেক ক্ষেত্রে অনেকেই বলে, এইটা আমার কাছে এখন বর্তমানে বেশি ভালো লাগে। আমরা যখন শক্ত প্রতিপক্ষের সাথে খেলতে যাই, ইন্ডিয়ার সাথে খেলতে যাই, অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাই, তখন অনেক সময় আমরা নিজেরাই মনে করি যে আমরা মনে হয় পারবো না, আমাদের ব্যবধানটা মনে হয় অনেক বড় হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে মিরাজ ভিন্ন। সেই সময় চিন্তা করে আমি জিতে যাব, এদেরকে আউট করব, এদের এগেনস্টে ভালো ব্যাটিং করব, দলের জিতাবো। এই যে একটা জিনিস, সেইটা আমি মনে করি ডিফারেন্স। মিরাজ সবসময় অ্যাগ্রেসিভ থাকে, এবং বিশেষ করে একটা জিনিস আমি গত 2-3 বছরে দেখেছি, যে একসময় ইন্ডিয়া পাকিস্তানের যে প্রতিদ্বন্দ্বিতা হতো, এখন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সেই প্রতিদ্বন্দ্বিতা হয়, আমাদের দেশের মাটিতে হয়, ওদের দেশের মাটিতে হয়। আপনার মনে আছে কিনা জানি না, মিরাজ তো লাস্ট যে পিঙ্ক টেস্ট যখন হলো, তখন টি20-তে প্রায় আমরা জিতেই যাচ্ছিলাম, 3টা ম্যাচের একটাই বোধহয় জিতেছিলাম, সেকেন্ডটা জিততে হেরে গিয়েছিলাম। বাংলাদেশেও দেখেন লাস্ট আমরা যে সিরিজ জিতেছি, সেখানে মিরাজের পারফরমেন্স ছিল অসাধারণ। হ্যাঁ, অলমোস্ট ইন্ডিয়ার সাথে সিরিজ সেঞ্চুরি করলো, বড় ধরনের ভূমিকা ছিল। এই যে এইটা যে এই বলার আমার এগেনস্টে বল করতেছে, আর এর এগেনস্টে রান করা টাফ, বা এই ব্যাটসম্যান ব্যাটিং করতেছে, এর বিপক্ষে বল করা টাফ, এইগুলি মিরাজ মাথায় রাখে না। এইটা আমি মনে করি একদম ডিফারেন্স, এটা ক্রিকেটের জন্য অনেক হেল্পফুল। এখন খুলনায় সামনে আরো মিরাজ হবে কি মনে হয় আপনার? মানে খুলনার অবকাঠামোয় বা খুলনার যাদেরকে কোচিং করাচ্ছেন, মিরাজ এর মতো ক্রিকেটাররা আস্তে আস্তে আসবে, আগায়, এটা চাই আমরা। আচ্ছা, এমনি এখন যেসব হাতে স্টুডেন্ট আছে, বা আপনি ছাড়া অন্যান্য আরো অনেক কোচ আছে, যেমন আমাদের রিপন ভাইও কোচিং করায় বা অন্যরা করে, খুলনায় কি মনে হয় যে আরো প্লেয়ার কি প্রডিউস হবে তাড়াতাড়ি? হ্যাঁ, হবে, সামনে অনেক প্লেয়ারই আসবে। আচ্ছা মিরাজ, সামনে তো আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টিম করে ঘোষণা করেছে সম্ভবত। এই টিম নিয়ে তোমার চিন্তা কি, বা তোমার এক্সপেকটেশন কি? না, অবশ্যই যে টিমটা আছে আমি মনে করি যে অবশ্যই ভালো করবে। আমরা সবসময় তো প্রত্যাশা এটাই থাকে যে আমরা ভালো করব, আর ওয়ার্ল্ড কাপের ইভেন্টে যে যদি আমরা ভালো কিছু করতে পারি, এটা তো অবশ্যই আমাদের জন্য অনেক বড়ই বিরাট অ্যাচিভমেন্ট হবে। আর আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যে আমাদের বোলিং সাইডটা খুব ভালো আছে আমার কাছে মনে হয়। চ্যালেঞ্জটা হলো আমাদের ব্যাটসম্যানরা যদি রান করতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। গতকালকের ম্যাচও দেখলাম ব্যাটসম্যান বা ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ সবই মনে হয় ঠিক আছে, শুধু রানে যদি থাকতে পারে। আমাদের একটা জিনিস দেখেন, আমরা যদি আমাদের যে বোলিং সাইড আছে খুবই ভালো, বাট ব্যাটিং আমরা যদি ভালো রান করতে পারি, একটা ভালো একটা স্কোর দাঁড় করাতে পারি, তাহলে আমাদের জন্য বোলারদের জন্য ভালো একটা চ্যালেঞ্জ আসবে, এবং আমি বিশ্বাস করি সেই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো। সামনে তোমার প্ল্যান কি? সামনে ওয়ার্ল্ড কাপের পরে তোমার কি খেলা আছে? আমাদের ওয়ার্ল্ড কাপের পর অনেক খেলা আছে, আপনার বিশেষ করে এবছর অনেক টেস্ট ম্যাচ আছে। সামনে কোথায় ইন্ডিয়া ট্যুর, পাকিস্তান ট্যুর, পাকিস্তান ট্যুর, ইন্ডিয়া ট্যুর, ওয়েস্ট ইন্ডিজ ট্যুর, মানে এবছর অনেক খেলা আছে। আফগানিস্তান ট্যুর আছে একটা, সম্ভবত আমাদের এবছর নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। রাইট, এবার আমাদের টেস্ট আছে অনেকগুলো, এবং ওডিআই শেষের দিকে আছে। সো আশা করি যে টেস্ট ক্রিকেটটাই বেশি ফোকাস দেওয়া উচিত, কারণ যেহেতু এবছর অনেক বেশি টেস্ট ম্যাচ আছে, আর যেহেতু একটা লম্বা বিরতি পাচ্ছি, এটা আমার জন্য অনেক হেল্পফুল হচ্ছে। এছাড়া এর মধ্যে ন্যাশনাল লিগ, বিসিএল সহ আরো বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্টও আছে।
আপনার কাছে শেষ প্রশ্ন, মিরাজকে বলতে পারেননি এমন একটা কিছু বলেন যেটা আপনার মনের মধ্যে ঘুরপাক খায় কিন্তু বলতে পারেননি, আজকে সবার সামনে বলেন। মিরাজরে বলতে পারি, মিরাজরেই তো সব কিছু বলি, তা বলতে পারার আসলে বাকি তেমন কিছু না। তবে তারপরেও আবার লাস্টবার বলি, মিরাজ অনেক মানে ইসলাম প্রিয় একটা মানুষ, ধর্মীয় অনুভূতি ওর ভিতর কাজ করে, ওর সবসময় ধর্মীয় দিকে বিশেষ করে খেয়াল রাখে। আমি আরও ভালো করে বলবো, আরও যত পারে খেয়াল রাখবে। আমি দেখেছি মিরাজ ওর মার কথা কম শুনি, ওর বাবার যতটা টেক কেয়ার করে বা বাবার কথা যতটা শুনি, আপনার কথা ততবার শুনি ওর কাছে। আসলে ভালোবাসার মানুষ মিরাজ, খালি আমার ছাত্র না, ওরা জীবনে সব জায়গায় জড়িত আমার ছেলের মতোই সব কিছু, ছেলে বলেন ভাই বলেন সব কিছু, একদম সব কিছুতেই ইনভলভ। না, ও মাঝে মাঝে খুলনায় গেলে ফোন দেয়, আমি কোথায় আছো মিরাজ, বলছে আছি মাহমুদ ভাইয়ের সাথে আছি। না, ওরা আমার কাছে ওর যে প্রাইভেট কথা সেইগুলিও হয়তো বা শেয়ার করে, মানে কিছুতে বাকি নাই। এখন এই স্টুডিওতে প্রাইভেট কথা না, যেটা প্রাইভেট কথা তো শুধু তাকেই বলতে হবে, এমন একটা কথা বলো যেটা তোমার মনের মধ্যে বলতে ইচ্ছা করে বাট কখনো বলতে পারোনি। না, আমরা তো সবসময় একসাথেই থাকি, আর সত্যি কথা বলতে সব কথা সবসময় শেয়ার করি আমি, আলমদ ভাই আমার সাথে শেয়ার করে সব বিষয়। আর সত্যি কথা বলতে যে আমার কাছে মনে হয় সেই আমি 2006 সালের মেহেদী হাসান মিরাজ যেরকম আছি ওনার কাছে, এখন বাংলাদেশ টিমে খেলছি, আলহামদুলিল্লাহ অনেক বছর খেলেছি, দেশে খেলেছি, এখনো একই রকম আছি আমার কাছে মনে হয়। অদূর ভবিষ্যতে যখন তুমি আমাদের সাকিব ভাইয়ের মতো সারা পৃথিবীর 1 নম্বর অলরাউন্ডার হবা, আমরা তো প্রত্যাশা করি সেটা হবা, ইনশাল্লাহ হবাই, সেই ক্যালিবার তোমার মধ্যে আছে। তখন যখন হবা, তখন কি মাহমুদ ভাই এরকম তোমার কাছে থাকবে, বুকের মধ্যে থাকবে? সবসময় আছে। এবং আমার সাথে তো এখন একটা জিনিস দেখেন যে আমি খুলনায় যেতে পারি না, সময় হয় না, এর জন্য যাই না। আর খুলনায় যেতে পারলে আমার খুবই ভালো লাগে। আর আমি সবসময় বলি, যেহেতু খুলনায় যেতে পারি না, আলমদ ভাইকে বলি যে আপনি ঢাকায় আসেন, এখানে এসে কয়েকদিন থাকেন, আমার সাথে সময় কাটান, যখন আমি ফ্রি সময় পাই বাসায় আসে। এবং দেখা যায় এখন মানে আমি যদি যখনই ফ্রি থাকি, মাসে 2-3 বার সে ঢাকায় আসে এবং আমার সাথে সবসময় দেখা হয়, বিভিন্ন বিষয়ে আলাপ হয় সবসময়। ওকে দর্শক, আজকে আমাদের স্টুডিওতে ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং তার ছোটবেলার কারিগর মোহাম্মদ আল মাহমুদ ভাই। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাইজিং বিডির স্পেশাল স্টুডিওতে আসার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও নতুন নতুন গেস্ট নিয়ে আসব, অনেক বড় বড় তারকাদের দিন নিয়ে আসব। অসংখ্য ধন্যবাদ আপনাদের।